এইচএসসি পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবার জন্য বাধ্যতামূলক নির্দেশনা জারি। প্রতিটি কেন্দ্রে থাকবে মেডিকেল টিম। বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে লাগবে 3 যোগ্যতা। চলমান তাপপ্রবাহে মান হারাচ্ছে ওষুধ, হুমকিতে জনস্বাস্থ্য। যশোরে পাশবিকতার শিকার সেই শিশুটির পাশে তারেক রহমান। সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ রয়েছে কিছু কিছু জায়গায়, জানালেন আইন উপদেষ্টা। প্রতিশোধ না নেওয়া পর্যন্ত যুদ্ধবিরতির আলোচনা নয়, জানালো ইরান। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দেশ জুড়ে করোনা ভাইরাস ও ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি ও সমমান পরীক্ষায় বাড়তি সতর্কতার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষা কেন্দ্রগুলোতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষভাবে কেন্দ্রগুলোতে মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। আজ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত জরুরি স্মারকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী 26 জুন থেকে শুরু হবে এইচএসসি ও সমমান পরীক্ষা, চলবে 10 আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা হবে 11 থেকে 21 আগস্ট। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক। একই সঙ্গে কেন্দ্রের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে কেন্দ্রের ভেতরে ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে এবং পরীক্ষা শুরুর আগে মশা নিধনের ওষুধ স্প্রে করতে হবে। এক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়ার কথা বলা হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেডিকেল টিম সক্রিয় রাখতে হবে এবং সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে হবে। একই সঙ্গে জনসচেতনতা বাড়াতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে হবে এবং পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় বা জটলা এড়াতে প্রচারণা চালাতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোরালো প্রস্তুতি নিচ্ছে বিএনপি। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে, এই লক্ষ্যকে সামনে রেখেই আগাচ্ছে দলটি। প্রার্থী বাছাইয়ে দলটি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এর জন্য ইতোমধ্যে একাধিক জরিপ সম্পন্ন করেছে। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সন্তোষজনক সময় নির্ধারণের পর ভোটের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। এ অবস্থায় দলটির জন্য এখন বড় চ্যালেঞ্জ প্রার্থী বাছাই। কারণ 5 আগস্ট অভ্যুত্থানের পর প্রতি আসনে বিএনপির হয়ে নির্বাচন করতে আগ্রহী অসংখ্য প্রার্থী ইতোমধ্যে গণসংযোগে নেমেছেন। যদিও দলটির হাইকমান্ড উপযুক্ত প্রার্থী বাছাইয়ে ইতোমধ্যে কয়েক দফা জরিপ চালিয়েছে, এখনও জরিপ চলছে। মনোনয়নের ক্ষেত্রে 2001, 2008 ও 2018 সালের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বর্তমান অবস্থানও পর্যালোচনা করা হবে। যাকে মনোনয়ন দিলে সাধারণ ভোটাররা খুশি হবে এমন প্রার্থীর হাতেই নির্বাচনী টিকিট দেবে বিএনপি। তবে এক্ষেত্রে মৌলিক নীতি অনুসরণ করা হবে। এজন্য প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে নীতি হিসাবে 3টি যোগ্যতাকে অন্যতম মানদণ্ড হিসাবে সেট করা হয়েছে। এগুলো হলো, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই সংগ্রামে দেশ ও দলের যে প্রার্থী সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, দ্বিতীয়ত যিনি সততার পরীক্ষায় উত্তীর্ণ এবং এলাকার জনগণের কাছে একজন ভালো মানুষ হিসাবে সুপরিচিত, এবং তৃতীয়ত ভোটের রাজনীতিতে যিনি তার নির্বাচনী এলাকায় বেশ জনপ্রিয়। বিএনপির দায়িত্বশীলদের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে যুগান্তর। প্রতিবেদনে বলা হয়েছে, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তরুণ প্রার্থীরা অগ্রাধিকার পেতে পারে। আবার দলের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে নবীন প্রবীণের চমৎকার সমন্বয় ঘটিয়ে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। অপরদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার থেকে একাধিক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এছাড়া মিত্রদের জন্য কিছু আসনও স্যাক্রিফাইস করবে। থাকবে নানা চমকও। সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহে ফার্মেসি ও ঔষধের দোকানে ওষুধ সংরক্ষণে নির্দেশিত তাপমাত্রা বজায় রাখা সম্ভব হচ্ছে না। ফলে ওষুধের গুণগত মান কমে যাওয়ায় আশঙ্কা দেখা দিয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
দেশ জুড়ে ওষুধের দোকানের প্রায় 90% ওষুধের মোড়কে 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণের নির্দেশনা রয়েছে, কিন্তু দীর্ঘদিনের তাপদাহে অধিকাংশ দোকানে সেই তাপমাত্রা বজায় রাখা সম্ভব হচ্ছে না। গুটি কয়েক মডেল ফার্মেসি ছাড়া অধিকাংশ দোকানে শীতাতপ নিয়ন্ত্রণ নেই। কিছু দোকানে ফ্যান বা রেফ্রিজারেটর থাকলেও নেই প্রয়োজনীয় কোল্ড চেইন ব্যবস্থা। ফলে অ্যান্টিবায়োটিক, ইনসুলিন, টিকা, অয়েন্টমেন্ট, জেল, ফুড সাপ্লিমেন্ট ও ডায়াগনস্টিক কিট সহ সংবেদনশীল ওষুধগুলোর কার্যকারিতা মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে। ওষুধ প্রশাসন অধিদপ্তরের সর্বশেষ তথ্য মতে দেশে নিবন্ধিত ফার্মেসি ও ওষুধের দোকানের সংখ্যা 2,32,535টি। এর মধ্যে মাত্র 528টি দোকানে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে। ফলে অধিকাংশ দোকানেই নিরাপদ তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, ওষুধ সংরক্ষণের জন্য ফার্মেসিগুলোতে শীতাতপ ব্যবস্থা নিশ্চিত করা, তদারকি জোরদার করা এবং ক্রেতাদের সচেতন করাই এখন সময়। পাশবিক নির্যাতনের শিকার চৌগাছার সেই শিশুর পাশে দাঁড়িয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঘটনাটি জানার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানবিক ও রাজনৈতিক দায়িত্ববোধ থেকে শিশুটির খোঁজখবর নিতে নির্দেশ দেন দলের নেতৃবৃন্দকে। তারেক রহমানের নির্দেশে শিশুর চিকিৎসার অবস্থা সরজমিন পর্যবেক্ষণের জন্য যশোরে এসেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নারী ও শিশু নির্যাতন সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়ক ডাক্তার রফিকুল ইসলাম। তিনি সোমবার সকাল 10:30টায় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আনন্দ ইসলাম অমিতকে সঙ্গে নিয়ে যশোর জেনারেল হাসপাতালে শিশুটিকে দেখতে যান। হাসপাতালে তারা চিকিৎসকের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং শিশুটির চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি নির্যাতিত শিশুটির মায়ের সঙ্গেও কথা বলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় জেলা বিএনপি ও ড্যাব যশোরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 নিয়ে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় সরকার গঠিত কমিটি প্রধান আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, তার কাছে মনে হয়েছে অবশ্যই কিছু কিছু জায়গায় অধ্যাদেশটি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। এ নিয়ে আজ বিকেলে পর্যালোচনা কমিটি বৈঠকে বসবে। আজ সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা কথাগুলো বলেন। আসিফ নজরুল বলেন, আমি অধ্যাদেশটি অনুমোদনের সময় বিদেশে ছিলাম, আইনটি প্রণয়নের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম না। তো পরবর্তীকালে যখন আমি আইনটি দেখেছি, তারপর আমার কাছে মনে হয় যে অবশ্যই এটা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে কিছু কিছু জায়গায়। সরকার কোনো অসৎ উদ্দেশ্যে অধ্যাদেশটি করেনি বলে উল্লেখ করেন আইন উপদেষ্টা। তিনি বলেন, তিনি শুধু একটা কথা বলতে পারেন, সরকার কোনো অসৎ উদ্দেশ্যে আইনটি করেনি। অসৎ উদ্দেশ্য করা না হলেও কোনো আইনে এমন বিধান থাকতে পারে যেটা যারা আইনের সাবজেক্ট তাদের কাছে মনে হতে পারে তারা বিড়ম্বনা ও হয়রানির শিকার হতে পারেন। দখলদার ইসরায়েলিদের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। দেশটি স্পষ্ট করে বলেছে, ইসরায়েলের প্রথম হামলার পূর্ণ প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তারা কোনো আলোচনায় বসবে না। পাশাপাশি হামলা অব্যাহত থাকলে আলোচনা অনাকাঙ্ক্ষিত বলেও জানিয়েছে তেহরান। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, মধ্যস্থতাকারী দেশ ওমান ও কাতারকে ইরান জানিয়ে দিয়েছে ইসরায়েলি হামলা চলাকালীন তারা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় আগ্রহী নয়। রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, ইরান, কাতার ও ওমানকে পরিষ্কারভাবে জানিয়েছে তারা তখন যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করবে যখন ইসরায়েল প্রথম হামলার পূর্ণ প্রতিশোধ নেওয়া সম্ভব হবে। এর আগে ইসরায়েলি বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছিল ইরান যুদ্ধবিরতির লক্ষ্যে কাতার ও ওমানের সঙ্গে যোগাযোগ করেছে। তবে রয়টার্সকে দেয়া বক্তব্যে উক্ত কর্মকর্তা ওই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।